বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার পরিক্রমায় প্রধান খবর। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাস ঠেকাতে ফ্রান্সের সীমান্ত এখনও বন্ধ, তবে তা আজ মাঝরাতেই খুলে দেয়া হতে পারে। বাংলাদেশে কোটি কোটি টাকা আত্মসাতের জন্য অভিযুক্ত পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের কাছে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যুটা অর্ডার হয়েছে, সেই অর্ডারে বলে দিয়েছে মিনিস্ট্রি অফ হোম ইন্টারপোলকে এটা কমিউনিকেট করবে, এবং সেখানে বলেই দিয়েছে এটা কগনিজেবল অফেন্স, তার বিরুদ্ধে অ্যালিগেশন, তাকে সিকিউরিং অ্যারেস্ট করা হোক অতি সত্বর। আর ভারত শাসিত কাশ্মীরে স্থানীয় নির্বাচনের ফল আসছে। দেখা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপির চেয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে ফারুক আবদুল্লাহর বিরোধী জোট। শুনবেন এ নিয়েও, থাকবে ফেসবুক লাইভও। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। যুক্তরাজ্যে নতুন ধরনের একটি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ব্রিটেন থেকে গাড়ি ও ট্রাকের ফ্রান্সে ঢোকার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা মধ্যরাত থেকে তুলে নেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ট্রাক চালকদের করোনা ভাইরাস টেস্টের ব্যাপারে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে এখন আলোচনা চলছে। ফ্রান্সের নিষেধাজ্ঞার কারণে ইংলিশ চ্যানেল তীরবর্তী ডোভারের কাছে 1,500-এরও বেশি ট্রাক আটকা পড়েছে। রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে ইউরোপের কয়েকটি দেশের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া এর আগে ফ্রান্স, জার্মানি ও সুইডেনকে জানিয়ে দেয় যে তারা ভ্রমণ নিষেধাজ্ঞা ও প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ 6 ব্যক্তির সম্পদ ফ্রিজ করা সহ রাশিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তা তাদের ভাষায় অগ্রহণযোগ্য। অন্যদিকে মস্কো থেকে খবর পাওয়া গেছে মিস্টার নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য চলচ্চিত্রকার ভিতালি মানস্কিকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বের একমাত্র যে প্রান্তটি এতদিন করোনা ভাইরাস মুক্ত ছিল, সেই অ্যান্টার্কটিকাতেও এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। অ্যান্টার্কটিকা উপদ্বীপের চিলিয়ান গবেষণা কেন্দ্রে 36 জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কর্তৃপক্ষ এখন সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই অভিযোগ করেছে আল জাজিরা নেটওয়ার্ক কাতার এবং প্রতিবেশী কয়েকটি দেশের মধ্যে চলমান কূটনৈতিক সংকট সমাধানে বাধা তৈরি করছে। কাতার ভিত্তিক আল জাজিরা গতকাল তাদের এক রিপোর্টে বলেছে, ইসরায়েলে তৈরি একটি অ্যাপ ব্যবহার করে তাদের কয়েকজন সাংবাদিকের ফোন হ্যাক করা হয়েছে। পরদিনই ইউএই এই অভিযোগ করল। কানাডার একটি বিশ্ববিদ্যালয় তাদের এক তদন্তে এই ফোন হ্যাকিং এর সাথে সৌদি আরব এবং ইউএইর জড়িত থাকার কথা বলেছে। সুদান এবং ইথিওপিয়া তাদের সীমানা চিহ্নিত করতে এক আলোচনা শুরু করেছে। গত সপ্তাহে বিতর্কিত সীমান্ত এলাকায় রক্তক্ষয়ী এক সংঘর্ষের পর এই আলোচনা শুরু হয়। বিতর্কিত এই সীমান্তে উর্বর কিছু এলাকায় ইথিওপিয়ার কৃষকরা বহুদিন ধরে চাষাবাদ করলেও সুদান এসব এলাকাকে তাদের বলেই দাবি করে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। যুক্তরাজ্যে নতুন ধরনের একটি করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে থাকায় সেখান থেকে গাড়ি এবং ট্রাকগুলোর ফ্রান্সে ঢোকার উপরে আরোপ করা যে নিষেধাজ্ঞা তা এখনও বহাল রয়েছে। তবে ফ্রান্স বলছে যে সেটা আজ মাঝরাত থেকে তুলে নেওয়া হতে পারে বলে কিছু খবরে জানা যাচ্ছে। তবে তার আগেই ব্রিটেন থেকে আসা ট্রাক চালকদের করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার একটি কর্মসূচি ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার কারণে ইংলিশ চ্যানেল তীরবর্তী ডোভারের কাছে 1,500-এরও বেশি ট্রাক আটকা পড়েছে। আরও শুনুন সায়েদা আক্তারের কাছে। লন্ডন সহ ইংল্যান্ডের দক্ষিণ ও দক্ষিণ পূর্বে একটি নতুন ধরনের করোনা ভাইরাস চিহ্নিত হয়েছে, যা অতি সহজে ও দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। এ খবর বেরোনোর পর আন্তর্জাতিক উদ্বেগ ক্রমশই বেড়ে চলেছে। এ পর্যন্ত 40টিরও বেশি দেশ যুক্তরাজ্য থেকে আসা সব ফ্লাইট বিভিন্ন মেয়াদের জন্য বন্ধ করে দিয়েছে। ফেরি ও ইউরো টানেল দিয়ে ইংলিশ চ্যানেল পার হয়ে প্রতিদিন যে হাজার হাজার ট্রাক ও গাড়ি ফ্রান্স ও ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশে যেত তা বন্ধ করে দেওয়া হয়েছে রোববার থেকে। এখন কেন্টের হাইওয়েগুলোতে 1,500-রও বেশি পণ্যবাহী ট্রাক অপেক্ষা করছে কখন ফ্রান্স সীমান্ত খুলে দেয়া হবে।
এ অচলাবস্থা চলতে থাকলে এ সপ্তাহের শেষ নাগাদ বাজারে কিছু পণ্যের সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি নিয়ে এখন ব্রিটেন, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিছু পদক্ষেপের ব্যাপারে একমত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, যা হয়তো আজই কোনো এক সময় ঘোষণা করা হতে পারে এবং বুধবার থেকে তা কার্যকর হবে। তবে সমস্যা হলো দ্রুত করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার যেসব টেস্ট ট্রাক ড্রাইভারদের জন্য ব্যবহৃত হবে তা কতটা নির্ভুল ফল দেবে তা নিয়ে দুপক্ষের কর্মকর্তাদেরই উদ্বেগ রয়েছে। অন্যদিকে ইইউ সদস্য দেশগুলো ব্রাসেলসে এক বৈঠক করছে, যাতে মূলত কিভাবে এই নতুন করোনা ভাইরাস মোকাবেলার ব্যাপারে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। সাইদা আক্তার। বাংলাদেশের সরকার কোটি কোটি টাকা আত্মসাৎ বা দুর্নীতির মামলায় অভিযুক্ত একজন ব্যাংক কর্মকর্তা পিকে হালদারকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠাবার প্রক্রিয়া শুরু করেছে। কর্মকর্তারা বলছেন যে সব প্রক্রিয়া শেষ করে কয়েকদিনের মধ্যেই এই নোটিশ পাঠানো হবে। একটি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরেই তিনি বিদেশে পালিয়ে যান। বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন যে নজরদারির অভাবে দুর্নীতির বড় অভিযোগ থাকার পরেও অনেকেই বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। ঢাকা থেকে কাদির কল্লোল। পিকে হালদারের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ঢাকার আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানো হচ্ছে। যদিও দুর্নীতির মামলাটি দুদক দায়ের করেছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ থেকেই ইন্টারপোলের কাছে নোটিশ পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে নোটিশ পাঠানোর সেই নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। দুদকের আইনজীবী খোরশেদ আলম বলেছেন, অনেক আগেই পিকে হালদারের ব্যাপারে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছিল, কিন্তু ইন্টারপোলের চাহিদা অনুযায়ী এখন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সহ বিভিন্ন তথ্য দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ইন্টারপোলকে আগেই দুর্নীতি দমন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টিমেশন দেওয়া হয়েছিল পিকে হালদারের ব্যাপারে, তাকে সিকিউরিং অ্যারেস্ট। কিন্তু ইন্টারপোল তখন জানায় যে তাদের হাতে আদালতের আদেশ লাগবে, কেসের নাম্বার লাগবে, কেস ডিটেলস লাগবে। তখন দুর্নীতি দমন কমিশন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালতে একটি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য আদালতে প্রার্থনা করে। গত মাসের মাঝখানের দিকে সেই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যুটা অর্ডার হয়েছে। সেই অর্ডারে বলে দিয়েছে মিনিস্ট্রি অফ হোম ইন্টারপোলকে এটা কমিউনিকেট করবে, এবং সেখানে বলেই দিয়েছে এটা কগনিজেবল অফেন্স, তার বিরুদ্ধে অ্যালিগেশন, তাকে সিকিউরিং অ্যারেস্ট করা হোক অতি সত্বর। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সাথে বাংলাদেশের পুলিশের ন্যাশনাল কাউন্সিল ব্যুরো যোগাযোগ করে থাকে। এই ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহিউল ইসলাম জানিয়েছেন, পিকে হালদারের ব্যাপারে ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়ায় তারা মামলার কাগজপত্র সহ সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করছেন। অল্প সময়ের মধ্যেই তা শেষ করা সম্ভব হতে পারে। একটি বেসরকারি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে 300 কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগে এবছরের শুরুতে মামলা করেছে দুদক। পিকে হালদার একটি লিজিং এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দুদকের আইনজীবী খোরশেদ আলম জানিয়েছেন, পিকে হালদার দেশে না থাকায় কোনো আইনজীবী নিয়োগ করতে পারবেন না। সে তো আইনত সে পলাতক আসামি, ফিউজিটিভ ফ্রম জাস্টিস। ফিউজিটিভকে এখানে তার পক্ষে কেউ কথা বলার কোনো রাইট নাই। তার পক্ষে কথা বলতে হলে তাকে আদালতে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে অথবা জামিনে থাকতে হবে। উনি তো জেলেও নাই, জামিনেও নাই। সে হয়তো দুবাই অথবা সিঙ্গাপুর কাছাকাছি আছে আর কি। সে দুবাইতে আসছিল ভার্চুয়ালি ঢাকায় আসার জন্য, অ্যাজ পার ডিরেকশনস অফ দ্য হাইকোর্টের কোম্পানি বেঞ্চ। যে কোনো কারণে হোক সে তার সিদ্ধান্তটা চেঞ্জ করে ফেললো। ধারণা করা হচ্ছে পিকে হালদার সিঙ্গাপুর বা দুবাই পালিয়ে থাকতে পারেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য কর্তৃপক্ষের কাছে নেই। পিকে হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যখন আলোচনা শুরু হয়েছিল তখনই তিনি বিদেশে পালিয়েছেন। সাম্প্রতিক সময়ে বিদেশে বড় অঙ্কের অর্থ পাচার করার বিষয় নিয়ে আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে প্রতীক হিসেবে কানাডার বেগমপাড়া আলোচিত। বিষয়গুলো উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। হাইকোর্ট দ্বৈত পাসপোর্টধারীদের নাম তালিকা তথ্য জানতে চেয়েছে কর্তৃপক্ষের কাছে, কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা কিভাবে পালিয়ে যেতে পারে সেই প্রশ্ন অনেকে তুলছেন। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হামিদা চৌধুরী বলেছেন, দুর্নীতির মামলায় অনুসন্ধান এবং তদন্তে দুই ভাগে অনেক সময় লেগে যায়। সেজন্য পদ্ধতির সুযোগ নিয়েই অভিযুক্তদের অনেকেই পালিয়ে যেতে পারে বলে তিনি মনে করেন। দুর্নীতি দমন মামলাতে এগুলো জানতেছে অনেকদিন ধরে ইনভেস্টিগেশন হচ্ছে, তারপরে যে দুর্নীতির মামলা হয়, এটা সিস্টেমের ভুলের কারণে এই ঝামেলাগুলো হচ্ছে।
সে কারণে সিস্টেম যখন চালু হবে ঘটনাটা তখনই তাকে নজরদারি করতে হবে। মামলা শুরু হওয়ার আগেই তো একটা যায়, রিপোর্ট যায়, সেটার ভিত্তিতে যে তদন্ত হয় তারপর তো মামলাগুলো চালু হওয়ার আগেই ওনারা ডিসিশন নিতে হবে যে কিভাবে ওদেরকে নজরের ভিতরে রাখতে হবে, তাইলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তবে দুদকের কর্মকর্তারা দাবি করেছেন, যখন দুর্নীতির অভিযোগে কারো বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয় তখনই অভিযুক্ত তাদের নজরদারির আওতায় থাকে। ঢাকা থেকে কাদির কল্লোল। ভারত শাসিত কাশ্মীর ও জম্মুতে জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে আজ ভোট গ্রহণের পর ফলাফল আসতে শুরু করেছে এবং এতে দেখা যাচ্ছে যে কেন্দ্রে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী বিজেপির চাইতে অনেকটাই এগিয়ে রয়েছে ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন 7 দলীয় বিরোধী জোট প্রার্থীরা। এই জোট কাশ্মীর উপত্যকায় 71টি আসনে এগিয়ে আছে, কিন্তু হিন্দু প্রধান জম্মু অঞ্চলেও তাদের ফলাফল যথেষ্টই ভালো। যদিও এটি স্থানীয় নির্বাচন, তবে গত বছর কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করার পর এই প্রথম সেখানে কোনো নির্বাচন হচ্ছে। বিশ্লেষকরা বলছিলেন যে ভোটের ফলাফলই প্রমাণ করবে যে ভারত শাসিত কাশ্মীরের মানুষ নরেন্দ্র মোদীর ওই সিদ্ধান্তকে কতটা সমর্থন করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে এখন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, ফলাফল তো এখনো আসছে, তো সর্বশেষ কি জানতে পেরেছেন আপনি? যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে পুলক, 280টি আসনের মধ্যে বিরোধী জোট, যেটা গুটকার জোট নামে পরিচিত, তারা মোট 114টি আসনে হয় এগিয়ে আছে অথবা জিতেছে, এবং বিজেপি 71টি আর কংগ্রেস 24টি আসনে। ভোট গণনা এখনো চলছে, ধীরে ধীরে ফলও প্রকাশিত হচ্ছে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে কংগ্রেস কিন্তু বিরোধী দলীয় গুটকার জোটের মধ্যে নেই, তারা আলাদাভাবে নির্বাচনে লড়েছিল। এছাড়াও নির্দল প্রার্থীরাও অনেক আসনে জিতেছেন বা জয়ের পথে এগিয়ে আছেন, এবং সংখ্যাটা খুব কম নয়, 66টি আসনে। আর যা ফলাফল দেখা যাচ্ছে তাতে মুসলমান প্রধান কাশ্মীর উপত্যকার আসনগুলিতে গুটকার জোট এগিয়ে আছে, আর হিন্দু প্রধান জম্মুতে বিজেপি বেশি আসনে এগিয়ে রয়েছে। কিন্তু গত 6 বছরের মধ্যে এই প্রথমবার কাশ্মীর উপত্যকায় 2টি আসনে বিজেপি জিতেছে, শ্রীনগরের কাছাকাছি এলাকার 2টি আসনে। পুলক, তো যদিও এটা স্থানীয় নির্বাচন, কিন্তু তারপরেও যেহেতু কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির চাইতে এই বিরোধী জোটটি এগিয়ে আছে, ফলে এটা বেশ একটা আগ্রহের বিষয়। এবং এই ফলাফল বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা কি বলছেন? দেখুন, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে 370 ধারা বিলোপের পরে এটাই প্রথম কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড, প্রথম ভোট তো বটেই। যদিও এটা জেলা উন্নয়ন পরিষদের গঠনের জন্য ভোট একেবারে স্থানীয় স্তরের, কিন্তু এই 1 বছরের বেশি সময় ধরে জম্মু কাশ্মীরের প্রায় সব শীর্ষ রাজনৈতিক নেতাই বন্দী ছিলেন, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই হয়নি সেখানে। প্রথমে তো দীর্ঘদিন লকডাউন ছিল, তারপরে আবার করোনার লকডাউন। তাই এই ভোট আসলে ছিল কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, সেটার একটা পরীক্ষা বা রেফারেন্ডাম ধরনের একটা। এবং প্রচুর ভোটও পড়েছে। কাশ্মীরের এই প্রবল শীতের মধ্যেও 51%-রও বেশি মানুষ ভোট দিয়েছেন। তাই বিশ্লেষকরা প্রথম থেকেই বলছিলেন যে যদি এই ভোটে দেখা যায় যে বিজেপি বেশি আসন পেয়ে গেল, তাহলে বুঝতে হবে যে সাধারণ মানুষ 370 ধারা বিলোপের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আর যদি তা না হয় তাহলে কেন্দ্রীয় সরকারের ওই সিদ্ধান্তকে মানুষ গ্রহণ করেননি, এটাই বোঝা যাবে। এবং এই নির্বাচনকে আসলে বিজেপিও একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বারে বারে সেখানে প্রচারে গেছেন। আবার বিরোধীদের অভিযোগ যে নিরাপত্তার অজুহাতে তাদের প্রার্থীদের ঠিকমতো প্রচারও করতে দেওয়া হয়নি। তো ফলাফলের এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে বিরোধী দলগুলো অনেকটাই এগিয়ে আছে। তাই বোঝাই যাচ্ছে 370 ধারা বিলোপের বিষয়ে কাশ্মীরের মানুষের প্রতিক্রিয়াটা ঠিক কি। তো রাজনৈতিক দলগুলো, এই যে বিরোধী জোট, ফারুক আবদুল্লার বিরোধী জোট এবং বিজেপি বা কংগ্রেস, তাদের দিক থেকে কোনো প্রতিক্রিয়া কি এখন পর্যন্ত পাওয়া যে ট্রেন্ড, তার ভিত্তিতে কোনো প্রতিক্রিয়া তারা দিয়েছে? হ্যাঁ, দিয়েছেন, প্রতিক্রিয়া আসছে। গুটকার জোটের অন্যতম বড় দল ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বলছেন যে বিশেষ সাংবিধানিক রক্ষা কবচ সরিয়ে নেওয়া যে মানুষ মেনে নেননি, সেই বার্তাটা এই ভোটের ফলাফলে পরিষ্কার হয়ে গেছে। আর বিজেপির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষ যে এই সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়া তাদের একটা ভুল হয়েছিল। আর অন্যদিকে বিজেপি সরাসরি তাদের পিছিয়ে থাকা নিয়ে কিছু বলছে না, কিন্তু জম্মু কাশ্মীরে দলের সাধারণ সম্পাদক বিবোধ গুপ্তা সংবাদ মাধ্যমকে যেটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি উপত্যকার মানুষ আস্থা প্রকাশ করেছেন, কারণ তারা ভোট বয়কটপন্থী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিপক্ষে দাঁড়িয়ে গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এটাই বিজেপি বলতে চাইছে।
অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে কাশ্মীরের ভারত শাসিত জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে জানাচ্ছিলেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে আজকের ফেসবুক লাইভ। বিবিসি বাংলার লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা নীলা। ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন একটি বৈশিষ্ট্য বা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং এই কারণে যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। এ পর্যন্ত অন্তত 40টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। ভারতও ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমন পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের এবং বাংলাদেশেরই বা এই মুহূর্তে কি করা প্রয়োজন, এসব বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের আজকের লাইভে। আমার সঙ্গে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ, আছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মোশতাক হোসেন, আরো যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মাহফুজা রিফাত। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তো শুরুতেই আমি যদি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের কাছে জানতে চাই যে এই যে নতুন এই ভ্যারিয়েন্টটা যেটা ব্রিটেনে দেখা গেছে এবং বেশ উদ্বেগের বলা হচ্ছে এবং বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপও করেছে ইউরোপের কয়েকটি দেশ, এটা বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের বলে মনে করছেন আপনি? করোনার নানা ধাক্কা খেয়েছি, বারবারই ধাক্কা খাচ্ছি সেই প্রথম থেকেই। সুতরাং দেশগুলো স্বাভাবিক কারণে, বিশেষ করে ইউরোপের দেশগুলো খুব তড়িৎ ব্যবস্থা নিয়েছে। আপনি জানেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে সাথেই ব্রিটেনের সঙ্গে যাতায়াত বন্ধ করে দিয়েছে এবং আমরা দীর্ঘ গাড়ির সারি দেখছি যে ইউরোপ এবং মানে অন্যান্য দেশগুলোর সাথে যুক্তরাজ্যের। এমনকি আপনি যেটা বললেন সেটাই সত্যি, অনেকগুলো দেশ খুব দ্রুতই যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তো বাংলাদেশ এখনো করেনি। তো এইটা একটা চিন্তার যে এই ভ্যারিয়েন্টটা যদি বাংলাদেশে আসে তাহলে কি ঘটতে পারে। একটা হলো ব্রিটেনের মতো যেরকম এইটা অন্য ভ্যারিয়েন্ট গুলোর জায়গা দ্রুত দখল করে নিচ্ছে। আপনি যেটা বলছেন 70%, সেটা একদিক থেকে ওই রকম যে যত ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে তার মধ্যে 70% এই ভ্যারিয়েন্টটা। তো বাংলাদেশেও এখন সেটা ঘটতে পারে, যেহেতু ওখানে ঘটেছে। এখন ঘটলে কি হতে পারে, এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন ধরেন বলছে যে এটা কন্ট্রোলের বাইরে যায়নি, এরকম একটা তারা টার্ম ইউজ করেছে। তার মানে হয়তোবা এটা বলতে চান যে এইটা যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা নয়, এক। দুই নম্বর হলো এটা দ্বারা যে অনেক বেশি মৃত্যু ঘটছে বা তাৎপর্যপূর্ণভাবে মৃত্যুর সংখ্যা বেশি, এটাও জানা যায়নি। কিংবা এটাতে যে সিভিয়ারিটি অনেক বেশি, সেটাও এখনো কিন্তু অতি মানে এটা উচ্চ কণ্ঠে বলা যাচ্ছে না। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন এরকম যে আসলে এই ভাইরাসের আমাদের জানি মিউটেশন হচ্ছে, শতত মিউটেশন ঘটছে সারা বিশ্বে, অসংখ্য এরকম মিউটেশনের ফলে ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের যে বাইন্ডিং সাইটটা ভাইরাসের, সেখানে তারা কিছুটা পরিবর্তন করছে, যার ফলে হিউম্যান যে রিসেপ্টর, সেখানে বাইন্ডিংটা এখন এই ভাইরাসটার জন্য সহজতর হচ্ছে। এইটা একটা বিশ্লেষণ। তো তা যদি হয়, এটা স্বাভাবিক যে ভাইরাসটা তার এক্সিস্টেন্সের জন্য অলওয়েজ চেষ্টা করবে যে আমাদের হিউম্যানের যে রিসেপ্টর আছে এই ভাইরাসটার, সেটার সঙ্গে কত ভালোভাবে এইটা বাইন্ড করতে পারে এবং তার উপর নির্ভর করবে ইনফেকশনটা। তো সেদিক থেকে আসলে আমরা এখনো এইটা পর্যালোচনা করছি। তবে আমার মনে হয় আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা চিন্তা করি, তাহলে ভালো হয় যে যুক্তরাজ্য থেকে কাউকে বাংলাদেশে আসতে না দেয়। আমি যদি একই প্রশ্ন আমি করতে চাই ডক্টর মোশতাক হোসেনকে, যে আসলে বাংলাদেশের জন্য এটা কতটা উদ্বেগের মনে করছেন? জি, ধন্যবাদ। আমি প্রফেসর বেনজির আহমেদের বিশ্লেষণ শুনছিলাম। এ বিষয়ে গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মিত প্রেস কনফারেন্স, সেখানে এই বিষয়টি আলোচিত হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের প্রশ্নোত্তর অধিকাংশই ছিল এই খবরটি নিয়ে, এবং সেই প্রেস কনফারেন্সের পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা আউটব্রেক অ্যালার্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে এমার্জেন্সি প্রিপারেশন অ্যান্ড রেসপন্স থেকে। সেখান থেকে আমি যেটা জেনেছি যে এখনো পর্যন্ত এই ভাইরাসটি রোগের সংখ্যা বৃদ্ধি করে, রোগীর সিভিয়ারিটি অর্থাৎ তার মারাত্মক কিছু ঘটায় তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এবং রিপ্রোডাক্টিভ নাম্বার অর্থাৎ একজনের কাছ থেকে কতজন রোগ ছড়ায় সেই যে সংখ্যাটি সেটা 0.4 অর্থাৎ 1.1 ছিল প্রথমে সেপ্টেম্বরে, কিছুদিন পরে সেটা 1.5 বা 1.2 থেকে 1.7, অর্থাৎ 10 জন লোকের কাছ থেকে 11 জন ছড়াতো, সেটা হয়েছে 10 জন লোকের কাছ থেকে 15 জন ছড়াচ্ছে। এইটুকুই শুধু পাওয়া গেছে। ভ্যাকসিনের উপরে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এক্ষেত্রে তারা বলেছে যে বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আরো বিশ্লেষণ করার প্রয়োজন আছে এবং তারা উৎসাহিত করেছে যে প্রতিটি দেশই যেন জেনেটিক সিকোয়েন্স করে তাদের ভাইরাসের গতি প্রকৃতি কি সেটা তারা নির্ণয় করে, তাহলে আমরা আমাদের রিয়েল টাইমে অর্থাৎ সঙ্গে সঙ্গে আমরা ধরতে পারবো ভাইরাসটা তার কোনো চরিত্র পরিবর্তন হচ্ছে কিনা। আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া নতুন করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। আমরা ইতিমধ্যেই নিয়ম করেছি যে এই যে শীতকালে একটা দ্বিতীয় ধাক্কা আসতে পারে, যারাই বিদেশ থেকে আসবেন বাংলাদেশের উদ্দেশ্যে প্লেনে উঠতে তাকে অবশ্যই আরটিপিসিআর ল্যাবরেটরিতে নেগেটিভ সনদ না নিলে তাকে বিমানে উঠতে দেওয়া হবে না। এভাবে সমস্ত এয়ারলাইন্সকে বলা, বাংলাদেশি টাকাতে ফেরত দেওয়া যাবে না, তাকে বাধ্যতামূলক ভাবে যদি তিনি পজিটিভ থাকেন তাকে তো অবশ্যই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে হবে আইসোলেশনে। যদি কেউ সার্টিফিকেট না নিয়ে আসে আরটিপিসিআর নেগেটিভ, তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হবে, অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় তিনি কোয়ারেন্টাইনে থাকবেন। 7 দিনের মধ্যে তাকে আবার আরটিপিসিআর টেস্ট করে যদি নেগেটিভ পাওয়া যায় তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এই নিয়মটি যদি আমরা নিষ্ঠার সঙ্গে মেনে চলি এতেই যথেষ্ট। তবে আমি এক্ষেত্রে বলবো, দেখুন আমরা ব্রিটেনের ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যে অবাধ যাতায়াত এবং কোন রকম আমরা যারা শনাক্ত হচ্ছে তাদের কোয়ারেন্টাইন করার খবর খুব একটা করছি না। ঢাকা শহরের ভ্যারিয়েন্ট যদি কুমিল্লায় চলে যায় সেটা কি হবে? কুমিল্লার ভ্যারিয়েন্ট যদি খুলনা চলে যায় তাহলে কি হবে? আমাদের এখানে যারা জেনেটিক সিকোয়েন্স করছেন তারা কিন্তু গবেষণার উদ্দেশ্যে করছেন, এটা একটা রুটিন অ্যাক্টিভিটিস হওয়া উচিত। আমাদের দেশে যারা এই আরটিপিসিআর পদ্ধতির পরীক্ষা করছে ল্যাবরেটরিতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিভিন্ন জেলায় যে ভাইরাসটা আছে সেটা কোনো বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি, যেহেতু মিউটেশন পাওয়া গেছে আমাদেরকে। তাহলে এই ভিত্তিতে আমরা আমাদের সাধারণ যেই সতর্কতা আছে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শনাক্ত করা রোগীদেরকে আইসোলেশনে নেওয়া, তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া নিয়ে যাওয়া, সবচেয়ে বড় কথা প্রান্তিক মানুষদেরকে সহায়তা দিয়ে এগুলো মেনে চলতে সহায়তা করতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই আমাদের জনগোষ্ঠীতে সংক্রমণটা কমাতে পারবো। দেশ হোক বা বিদেশ হোক, যেখান থেকে সংক্রমণটা আসুক না কেন তাকে আমরা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে পারবো। আপনি যেটি বলছিলেন যে আমাদের বিমানবন্দরে খুব কড়াকড়ি নজরদারি হচ্ছে এবং কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নেগেটিভ সার্টিফিকেটের কথাও বলছিলেন। এই বিষয়ে যদি আমি ডক্টর মাহফুজা রিফাতের কাছে জানতে চাই যে আপনিও কি এমনটা মনে করেন যে বাংলাদেশে যে বিমান চলাচলের ক্ষেত্রে এখন কোনো ধরনের রেস্ট্রিকশন আনার প্রয়োজন নেই এবং বিমানবন্দরগুলোতে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা যথেষ্ট এবং কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই, এরকম কি আপনিও মনে করছেন ডক্টর মাহফুজা রিফাত? অনেক ধন্যবাদ আফরোজানিলা। এবং হচ্ছে আমার দুজন সম্মানিত প্রথম দুজন বক্তার কথা শুনলাম। যেমন স্যার বলেছেন স্ট্রেইনটা সম্পর্কে এবং মোশতাক ভাই আরোপ করেছেন যে প্র্যাকটিক্যালি আসলে কি কি উদ্যোগগুলো নেওয়া হয়েছে। তো ওটার আলোকে আমি কিছু কথা বলতে চাই। যেমন একটা জিনিস হচ্ছে যে আজকে নতুন স্ট্রেইনটা আসছে বলে বা এটা আমরা জানতে পেরেছি বলে ব্রিটেনের ক্ষেত্রে আমরা কিন্তু আজকে কথা বলছি বন্ধ করার। হ্যাঁ, কিন্তু ইভেন যদি স্ট্রেইনটা নাও আসতো, আমাদের কিন্তু এই যে কোয়ারেন্টাইনটা যে করা, প্রাতিষ্ঠানিক হোক অথবা হোম কোয়ারেন্টাইন যারা বাইরে থেকে আসছে, এই জায়গাগুলোতে বোধহয় আরেকটু জোরদার দিলে বোধহয় ভালো হয়। কারণ অনেক লোকই কিন্তু এখন যাওয়া আসা করছে যেহেতু বর্ডার খুলে গেছে। এবং ইনফরমালি কিছু জিনিস যেটা আমরা শুনি যে বিশেষ করে যেগুলো বড় হাসপাতালগুলো, প্রাইভেট হসপিটালটা, তারা কিন্তু বলছে যে অনেক রোগী ক্রিটিক্যাল তারা পাচ্ছে যারা বাইরে থেকে আসছে। সেটা হয়তো ওভাবে রিপোর্টেড না, কিন্তু এটা আমরা আমাদের বন্ধু মহল থেকে যেটা জানা যে অনেক অনেক বাইরের রোগীরা বেশ ক্রিটিক্যাল ইলনেস নিয়ে আসছে। কিন্তু ওখানে কিন্তু স্ট্রেইন বা ওই তথ্যটা আমি দিতে পারবো না, যেহেতু বাংলাদেশে সেটা যথেষ্ট সুযোগ নেই সেটা টেস্ট করে দেখা। তো আমার যেটা একটা কথা থাকবে যে আমার মনে হয় ফ্লাইট বন্ধ করাটাই একমাত্র সমাধান না। এই যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কথা যেটা বললেন, এই যে টেস্টিং করা নেগেটিভ হয়ে আসছে কিনা, এই জায়গাগুলোতে আমাদের বোধহয় ঢোকার মুখে এবং ঢোকার পরে
এই ব্যবস্থাটা নিতে হবে। আমি আমাদের নিকটবর্তী দেশের একজনের লেখা দেখছিলাম, এটা মেইনলি পাকিস্তানের, উনি বলছেন যে ওনার যারা আসছে বাইরে থেকে ওইসব দেশে এবং তাদের নিকট আত্মীয়দের মধ্যে একটা আউটব্রেক হয়েছে, এবং এটা মোটামুটি একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, এবং তারাও কিন্তু এখন বেড জোগাড় করতে পারছেন না বা করতে পারছেন না। তো আমি নিউ স্ট্রেইনের বাইরে গিয়ে কথাগুলো বলছি যে ইভেন যদি নিউ স্ট্রেইনের ব্যাপারটা নাও থাকতো, আমাদের যে প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনের ব্যাপারটা একটু জোরদার করা, এই যে যার মানুষগুলো কিন্তু আমরা খুব ভালো মেনে চলছি না এখন। হ্যাঁ, এই যে খুলে দিচ্ছি মানে ট্যুরিজম গুলো যদি আমি তাকাই, এই মানে সচেতনতাটা মানুষ কিন্তু সেভাবে মানছে না আমাদের দেশে। তো ওই জায়গাগুলোতে অনেকখানি কাজ করার আছে, সেটা শুধুমাত্র সরকারি পর্যায়ে না, এটা ব্যক্তি পর্যায়ে এবং অনেকটা আচরণগত যারা ক্যাম্পেইন করে তাদের দিক থেকেও অনেকগুলো কাজ করার আছে। প্রান্তিক মানুষকে বোঝানোর কথা বলছেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথাটা বলছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এবং হোম কোয়ারেন্টাইন আসলে কার্যকর হচ্ছে কিনা সেটা জানার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা আসলে একটা বেশ সমন্বিত কাজ দরকার হবে। এখনো যে কিছুটা যে হচ্ছে না তা না, মানে এটা কিন্তু আমার মনে এটা বেশ অনেক লেন্দি সময় ধরে আমাদের করোনাটা থেকেছে এবং থাকবে, আমাদের মনে হচ্ছে এটা খুব দ্রুত যাবে না। কাজে এই যে সমন্বিত কাজটা, এটা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং প্রাইভেট সেক্টর যেভাবে আছে প্রত্যেকেই নিজেদের ভাবে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং মানে অনেক মানুষ বুঝিয়েও সেটা মানছে না, শিক্ষিতদের মধ্যেও আমরা সেই প্রবণতাটা দেখছি। তো ওই জায়গাগুলোটাও বোধহয় আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা হয়তো কাজ বন্ধ করে এখন পুরোপুরি অনেক দিন সময় বসে থাকতে পারবো না, সেটা আমাদের অর্থনীতির জন্য এখন আর মানে প্রযোজ্য না, যেটা আমরা প্রথম দিকে কিছুটা লকডাউন বা করেছিলাম। কিন্তু মানে আমরা যে প্রিভেনশন, অ্যাটলিস্ট মাস্ক ব্যবহার করা, এই যে হাত ধোয়া বারবার, ডিস্টেন্সিং অনেকটা মেনটেন করা কষ্ট, আমরা যেমন গণপরিবহন বা এগুলো দেখছি, কিন্তু যেখানে আমাদের সুযোগ আছে সেটাও কিন্তু অনেক সময় আমরা মানছি না। তো ওই জায়গাগুলোতে আমরা মানুষকে অ্যাটলিস্ট জানানো, আর কোভিড যদি হয়ে যাচ্ছে হোম কোয়ারেন্টাইন করা, এই জায়গাগুলো সচেতনতাতে আমরা খুব প্রচারণা অনেক বেশি হচ্ছে না, এটা গণমাধ্যম গুলোকেও কিন্তু এগিয়ে আসতে হবে। সবশেষে ডক্টর মোশতাক হোসেনের কাছে জানতে চাই, এই নতুন ভাইরাস যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে বাংলাদেশের কতটা প্রস্তুতি আছে? মহামারী আসার প্রথম পর্যায়ে আমরা মনে করেছিলাম যে আমরা সব ঠিক করতে পারবো। যখন মহামারীর ব্যাপকতাটা বাড়লো, উচিত ছিল যারা এই বিষয়ে প্রশিক্ষিত তাদেরকে কেন্দ্রে রেখেই জনবল বাড়ানো, সাপোর্টটা বাড়ানো। সেটা না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করলেন কি, এই কাজগুলোকে এদের কাছ থেকে কেড়ে নিয়ে ভাড়াটে লোকদেরকে দিয়ে দিলেন, জেকেজি বা ওই শাহেদদের মতো লোকদেরকে। তারাই সার্ভেলেন্স করবে, তারাই ল্যাবরেটরি কাজ করবে, তারাই পাবলিক হেলথ মেজার নেবে, আর এরা শুধু গবেষণা করবে। যারা এতদিন ট্রেনিং গুলো তারা গবেষণা করবে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউএস সিডিসি তারা বললো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে আমরা আইডিসিআর কে সজ্জিত করেছি, ডিজিজ কন্ট্রোলকে ট্রেনিং দিয়েছি, এয়ারপোর্ট ট্রেনিং দিয়েছি। এখন প্রাইভেট প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, এই সমস্ত কাজ তারা কিভাবে করবে? নিয়ন্ত্রণ যদি এরাই করতো তাহলে সেটা হতো। আমাদের পরিকল্পনা কিন্তু আছে। এই যেটা আমরা গতকাল ওয়ার্কশপ করলাম, আমরা একটা পর্যালোচনা করেছি, আমাদের তাত্ত্বিক একাডেমিক পরিকল্পনা, অভিজ্ঞতা সবকিছু আছে। যারা এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে যদি আমরা এড়িয়ে কাজগুলো করি, তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র যাদের জনবল আছে বা টাকা আছে ওদেরকে আমরা নতুন করে কাজ করাই এবং নামকাও আসতে সেটা হবে, আসল কাজটা হবে না। এখন কি করতে হবে এটা কিন্তু যদি জিজ্ঞেস করেন, আমরা মানে প্রায় কয়েক ডজন লোক আছে, আমরা বলে দিতে পারবো মুখস্থ করে, কিন্তু সেটা কার্যকরী করবার জন্য যাদেরকে যেখানে কাজে লাগানো দরকার সেটি কিন্তু অনেক সময় হয় না। জনস্বাস্থ্যের সমস্যা মোকাবেলা করতে হয় জনগণকে সম্পৃক্ত করে, আইন শৃঙ্খলার সমস্যা সমাধান করা হয় অন্যভাবে, শক্তি প্রয়োগ করে, সেটা অন্য কথা, একটা পর্যায়ে গিয়ে। কাজে এক্ষেত্রে আমি মনে করি যে ব্রিটেনের সাথে আকাশ যোগাযোগ পুরোপুরি আমরা বন্ধ করতে পারবো না। শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইটটা ব্রিটেন থেকে আসে, কিন্তু অন্য কোনো দেশের ফ্লাইট ব্রিটেন থেকে বাংলাদেশে আসে না। কাজে এটা বন্ধ করলে আমাদের কতটুকু লাভ কতটুকু ক্ষতি হবে? ঘুর পথে কিন্তু ফ্লাইট চলাচল চালু আছে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিমানবন্দরে যেই কাজগুলো করা দরকার সেটা আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে। শুনছিলেন ফেসবুক লাইভ, পরিবেশন করলেন আফরোজা নীলা। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাস ঠেকাতে ফ্রান্সের সীমান্ত এখনও বন্ধ রয়েছে, তবে তা আজ মাঝরাতেই খুলে দেওয়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশে কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত পিকে হালদারকে ধরতে ইন্টারপোলের কাছে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের সরকার।
শেষ করছি পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ বাংলাদেশের সময় আগামীকাল সন্ধ্যে 7:30টায়, ভারতের সময় 7টায় শুনবেন আশা করি। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি। Are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.